কিন্তু আজকের সময়টা ভালো ছিল না সারাদিন। আমি বাংলা বাজার গিয়েছিলাম, বাংলা বাজার থেকে হেঁটে আমি শাহবাগ এসেছি, যার ফলে দীর্ঘক্ষণ মঞ্চে বসে থাকতে থাকতে প্রায় ঝিম ধরে যাচ্ছে। অনেক ভালো আলোচনা হয়েছে, অনেক কথা শুনলাম নাসরিন সম্পর্কে। আমার বন্ধু শহীদ মঞ্জু তো পুরোনো দিনের অনেক কথা স্মৃতিচারণ করতে করতে আমাদেরকে যেখানে তুলেছেন, অত দূরে আমরা, দূরের মানুষ আমরা না। ও ভালোবাসে বলে ওরকম করে বলেছে সবাইকে। এই যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে, বুক রিভিউর উপরে পুরস্কার এবং সেই আয়োজন সম্পর্কিত আলাপ আলোচনার সঙ্গে লেখককে সামনে রেখে তার সম্পর্কে কিছু বলা। পুরো ব্যাপারটাই অভিনব। অনেকেই বলেছেন, আমিও বলছি, খুবই আনন্দিত হয়েছি আমি। আলাপ আলোচনা তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে দেশ থেকে। নাসরিন জাহান সম্পর্কে এখানে যারা যা কিছু বলেছেন, আমি ছোট্ট একটা স্মৃতিচারণ করি। আর এই যে জায়গাটা বিশ্ব সাহিত্য কেন্দ্র, এটা ছিল একটা সামনে একটা ঘাসওয়ালা প্রান্তর, তার পিছনে একটা হলুদ বিল্ডিং, একতলা, বহু পুরনো। তার পিছনে ছিল দোতলা একটা বিল্ডিং, যেটা আমরা বানিয়েছিলাম এখানে আসার আগে। বিশ্ব সাহিত্য কেন্দ্র ইন্ডিয়ান রোড থেকে এখানে আসে, মানে নিজের বাড়িতে আসে। সেই সময়টা আমরা ইন্ডিয়ান রোড থেকে মনে পড়ে এখনো যে ঘাস এনে এখানকার মাঠে লাগিয়েছিলাম। আমি ছিলাম এখানকার লাইব্রেরির দায়িত্বে, লাইব্রেরি দেখাশোনা করতাম আমি। সেও প্রায় 16 বছর ধরে করেছি এই কাজ। তখন একটা পত্রিকা করতাম আমরা, যারা এখানে এসেছি, পাঠচক্রের সঙ্গে যুক্ত নবীন লেখক সারা বাংলাদেশ থেকে, নানা প্রান্ত থেকে যারা ঢাকায় আছে, লেখালেখি করে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ মাত্র চাকরিতে ঢুকেছে, এরকম বয়স আমাদের। তো একবার ঠিক করলাম যে এই যে যারা লেখালেখি করি তারা বড় কাগজে লিখবো না। আমাদের মধ্যে কেউ কেউ ছিলেন খুবই বিপ্লবী, যে সব ভাঙচুর করে ফেলতে হবে, পুরোনো ধারায় লিখবো না, আর যা লিখি তা কোনো বড় কাগজে ছাপবো না, আমরাই কাগজ করবো। এরকম করে যে প্রথম যে কাগজটি আমরা তৈরি করেছিলাম সেটির নাম ছিল সংবেদ। আমাদের মধ্যে 2-3টা গ্রুপ হয়, আর অনেকগুলি কাগজ বেরিয়েছিল পরে। সেই সংবেদের লেখা খুঁজছি, আমাদের মধ্যে একজনও নারী লেখক নাই। আপনারা জানেন আনোয়ার আহমদ বলে একজন সম্পাদক ছিলেন, কিশোরধ্বনি এবং রূপম বের করতেন, 2টো কাগজ, একটা কবিতার একটা গদ্যের। এই আনোয়ার আহমদ ছিল আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ। উনি যেখানে যেখানে এসব কাজ করতেন আমরা সেখানে যেতাম, ওনাকে সহযোগিতা করতাম, দুপুরবেলা ওনার সঙ্গে খেতাম। দুপুরবেলা যে ওনার সঙ্গে খাবো, এটা একটা লোভ ছিল আমাদের, মানে পয়সা লাগতো না তো, উনি খাওয়াতেন। তো তখন আনোয়ার আহমেদ একটা গল্প পড়তে দেয়, যে গল্পটা আজকে দেখো তো একটু। সেই গল্পটা একটা মেয়েটির নাম নাসরিন জাহান, গল্পটির নাম ছিল পুরুষ। এই গল্প পড়ে প্রথম অনুভব করলাম আমি সম্পাদক হিসাবে যে পাওয়া গেছে তো একজনকে, এই তো আমাদের মতো করে ভাবছে। কে সে? আনোয়ার আহমেদ কিছুতেই বলবেন না, পরিচয় করিয়ে দেবেন না, কিন্তু কালে ভদ্রে পরিচয় হয়ে গেল। এখানে আমাদের কাগজে গল্প দেওয়ার জন্য একটি মোটরসাইকেল চালিয়ে যিনি এসেছিলেন, মাথায় হেলমেট পরা সেই কালো ভদ্রলোক আশরাফ আহমদ কবি, উনি আমাকে সেই গল্পটি দিয়ে যান এবং এরপরে নাসরিনের সঙ্গে দেখা হয়, কথা হয়, সেই বন্ধুত্ব আজও অটুট আছে। এই হচ্ছে আমাদের কথা। লেখালেখি করতে গিয়ে নাসরিন জাহানের সঙ্গে যখন আমরা প্রায় তখন আড্ডা দেই, একসঙ্গে থাকি কাছাকাছি, ওর যে কোনো কিছু লিখলেই তা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হতো। আমরা কম লিখতাম আমি, আর ওর উরুক্কু যখন বেরোয় তখন আমরা বেশ কয়েকজন বন্ধু সেই বই রেটিং এর জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। তার মধ্যে একজন হচ্ছে সেলিম মোর্শেদ, আমি তো ছিলামই, আশরাফ আহমেদ ছিলেন, আরো 2-1 ছিলেন। ওই লেখা নিয়ে আমার ছোট্ট একটু বিশ্লেষণ বলার আছে। সেটা হলো যে আপনারা তো দেখেন যে বরফ শিলা পানিতে ছেড়ে দিলে যেটুকু দেখা যায় আর যতখানি নিচে থাকে, একটা মানুষও কিন্তু ওরকম। একটা মানুষ তার যতটুকু প্রকাশ করতে পারে, যতটুকু দেখাতে পারে, সে যা তার
ওই বরফশিলার মতো অতটুকুই, বাকিটা কিন্তু ভেতরে থাকে। তো যারা ভেতরের মানুষজনকে নিয়ে লেখালেখি করেন তারা যেটুকু দেখা যায় ওর চেয়ে আরো গভীরে ঢোকার চেষ্টা করেন, অর্থাৎ যা পানির নিচে আছে তা তুলে ধরে দেখানো, মনকে নিয়ে নাড়াচাড়া করা, মনের অজানা কথাগুলো টেনে বার করে সামনে এনে হাজির করা। এবং আমরা যখন পড়ি ওই সমস্ত চরিত্র শিল্পী যেটা করেছেন, তখন কোথাও মিলে গেলে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি, এ তো আমারই কথা, আমি জানতাম না, বা আমারই কথা আমি কোনদিন বলতে পারিনি। নাসির তার লেখায় এই ধরনের কাজকর্ম বেশি করেছেন। এবং আমরা যাই অভিধা দেই যে দেওয়ার চেষ্টা, যে উনি পরামর্শক করেন, উনি কি বলি আমরা জাদু বাস্তব, এগুলি কোনো কাজের কথা না। কাজের কথা হচ্ছে, কারণ ওগুলা যারা করেছে খুব ভালো করে জানে। বসে আছে আমার বড় ভাই, ওনারা এসব নিয়ে বহুদিন আগে থেকে পেয়ারা সুভাষ তো আপনারই অনুবাদ ছিল। আমরা প্রথম পাই মার্কেসকে পড়ার সুযোগ হওয়ার আগেই তার সাক্ষাৎকার আমরা পড়ে ফেলি ইলিয়াস ভাই কল্যাণে, উনি অনুবাদ করেছিলেন। তো আমার কথা হচ্ছে যে আমরা আমাদের সাহিত্য পড়ি, সেটা পরাবাস্তব কিনা, সেটা অন্য কোনো অভিহিত করা যায় কিনা, সেটা পরের আলাপ। তো নাসির হচ্ছে তেমন একজন লেখক যে মানুষের অন্তর্জগৎটা যা বাইরে থেকে সচরাচর দেখা যায় না, আরো ভেতরে ডুব দিয়ে দেখতে হয় এবং দেখাতে হয়। আর হ্যাঁ, ওর একটা বড় গুণ হচ্ছে দেখাবার কৌশল, এটা বলতে পারি সেটা একটু ভিন্ন ওর মতো। ভাষা ব্যবহার, শব্দ ব্যবহার, সিনট্যাক্স তৈরির কায়দা। আর একটা জিনিস আমি বলতে পারি কাছের মানুষ হিসেবে, যে নাসরিন যখন লেখে সম্ভবত সে যে ঘরের মধ্যে ঢোকে, সে যে জগতের মধ্যে ঢোকে, সেই জগতের মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয় যে ওর কোনো একটি লেখা ওখান থেকে বার হলে সেই লেখাটি যদি আবার এডিট করতে বলি কোনোদিনও পারেনিও, কারণ ওটা আর ওর পক্ষে সম্ভব হয় না। এক একটা মানুষের একটা ধরন। আমার একটা লেখাকে আমি 50 বারও ঠিক করেছি, তখন নিজেকে খুব দুর্বল লেখক বলে মনে হয়। আবার বড় বড় মহান লেখকদের কথা যখন শুনি যে টলস্টয় 11 বারও 12 বার বলছি, 18 বার ঠিক করেছে তার ওয়ার অ্যান্ড পিস, তখন আবার ভাবি যে না হয়তো বা ঠিক আছে। নানান রকম লেখক, এক একজন লেখকের এক এক রকম বৈশিষ্ট্য, এক এক ভাবে তিনি নিজেকে হাজির করেন। আমি মনে করি যে নাসরিনের যে বিস্তর লেখা তা নিয়ে আমাদের অনেক বলার আছে, সময় এখনো হয়নি, কিংবা অনেক সময় হয়ে গেছে আমরা বলিনি। আশা করি আগামীতে সব হবে। ধন্যবাদ সবাইকে। বক্তৃতা শুরু করে দিয়েছে, তারপরেও নাহিদা আশরাফি আমাকে একটু বিপদে ফেলে দিয়েছেন। আমি আসলে আজকে বক্তৃতা করার জন্য এখানে আসিনি, আমি আসছি নাসরিন আপার সঙ্গে দেখা করতে এবং একজন সাহসী, সমহিমা উদ্ভাসিত একজন নারীকে অভিনন্দন জানাতে। নাসরিন আপাকে ওরা আপার সঙ্গে পরিচয়ের আগে কিন্তু তার লেখার সঙ্গে পরিচিত আমরা, বিশেষ করে উড়ুক্ষ দিয়ে। তখন আমি সিলেটে থাকি। উনি যখন ফিলিস পুরস্কার পেলেন, আপনারা জানেন যে ফিলিস পুরস্কার 2 ক্যাটাগরিতে দেওয়া হতো, সাংবাদিকতা এবং সাহিত্য। আমরা সব সময় মুখিয়ে থাকতাম যে সাংবাদিকতা কে পেল, যেহেতু সাংবাদিকতা আমার মূল পেশা এবং খুব ইচ্ছে ছিল জীবনে ফিলিস পুরস্কার পাবো একবার। আমরা যখন সাংবাদিকতা মোটামুটি পুরস্কার পাওয়া শুরু করেছি, তখন আর ফিলিস পুরস্কার নাই, বন্ধ হয়ে গেছে। তো যাক, নাসরিন আপার উড়ুক্ষ দিয়েই শুরু ওনার সঙ্গে পরিচয়। সম্ভবত 90 বা 91 সালে উনি গোন্দার সঙ্গে বাংলা বাজারের সাহিত্য পাতায় সম্ভবত কাজ করেন। আচ্ছা যাক, উনি একা ছিলেন। হ্যাঁ, আমার সিলেট থেকে পাঠানো একটা কবিতা উনি ছেপেছিলেন। পরবর্তীতে এমন হয়েছে যে উনি আমার লেখা ছাপাচ্ছেন, আমি ওনার লেখা ছাপাচ্ছি পরবর্তীতে 3টা পত্রিকায় সম্পাদক, নির্বাহী সম্পাদকের পদে কাজ করার কারণে। তো নাসরিন আপার প্রতি সবসময় আমাদের শুভকামনা। খুব বেশি ঘনিষ্ঠতা ওনার সঙ্গে আমার কোনোদিনই হয়নি, একটু দূরবর্তী সম্পর্ক, কিন্তু এমনিতে উনি আমার প্রতিবেশী, আমরা আদাবরে থাকি দুজনেই। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি। উনি যে সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি মনে করি যে এই সাহসের প্রতিদান উনি পাবেন। কোনো দোয়া না, ওনার জন্য শুভকামনা। এটা কথা বলার সময় না, আর সব কথা ভাষায় যথাযথভাবে প্রকাশ করাও যায় না। নাসরিন আপার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কবে শুরু হয়েছিল সে তারিখও ভুলে গেছি, তার লেখা কবে পড়া শুরু করেছিলাম সে তারিখও ভুলে গেছি, কিন্তু তারপরে এখনো আমি মুক্ত পাঠক। তো নাসরিন আপাকে নিয়ে অনেক বলাই সম্ভব আমাদের দেশে। ওনার মতো একজন
দুর্দান্ত লেখক, যার সামনে বসে আমরা কথা বলছি, আমি কথা বলছি, সেটার জন্য আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। আমার খুব ভালো লেগেছে, যদিও আমি অনুষ্ঠানের মানুষ না, অনুষ্ঠানে খুব একটা যাই না। তো আমার প্রথমত হচ্ছে দুটা কারণে এখানে ছিলাম। শেষ মুহূর্তে হলো একটা হচ্ছে যে জলধির এই আয়োজনটা আমাকে খুব একটু মজা দিয়েছে, যে এই ধরনের শিল্প সাহিত্য, বিশেষ করে কথা সাহিত্য, কবিতা নিয়ে তো এই কবিরা কবিতা পড়ে একটা অনুষ্ঠানে, আর শিল্পী যারা কথা সাহিত্যিক তাদের জন্য আরো বেদনার, তাদের নিয়ে আলোচনা হয়, তাদের মূল লেখাটা পড়া হয় না। তো তারা খুবই বেদনায় থাকে, কবিরা সহজে অল্পতে লেখে, তাই পড়তে পারে। তো এই জলধির আয়োজনটা আমাকে মুগ্ধ করেছে, এই অর্থে যে এটি আমার দেখা একটা বিশেষ রকমের ভিন্ন রকমের একটা আয়োজন, মানে প্রচলিত ঘরানার কোনো আয়োজন না বলে আমার আশার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আর তবে প্রধান আকাঙ্ক্ষা নাসরিন জাহান। আমি তার লেখার দীর্ঘদিন যাবৎ বলতে পারেন পাঠক, তার লেখা নিয়ে কথা বলার জন্য নিশ্চয়ই এই সন্ধ্যায় এই শেষ মুহূর্তটা যথাযথ উপযুক্ত না। আমি নাসরিন আবার আরো সুন্দর আয়ু কামনা করি। উনি কিছুদিন যাবৎ কবিতা লিখছেন, সেটা আমি প্রায় নিয়মিত পড়ি, এবং সেটা একটা সুযোগ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কবিতা আসে, এবং সেখানেও তিনি ব্যতিক্রম বলে আমার মনে হয়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। জলধির এই প্রয়াস আরো উল্লেখযোগ্য হোক এই কামনা করি। এই বইটা একটু আলোচনায় লিখতে হবে। তো আমি বললাম যে আমি তো গল্পের মানুষ না, আমি ঠিক ওইভাবে পারবো না। বলতে না, তোমাকে করতে হবে। বলছি আমি একজন ছেলেকে দিই। তো পিয়ান খন্দকার নামে সম্ভবত একজন ছেলে প্রথম বিচরণ ও ছায়া নিয়ে আলোচনা লিখলেন। এই তার সাথে আমার নাসরিন জাহানের লেখালেখির সাথে আমার প্রত্যক্ষ সংযোগ এভাবেই হলো। আরও পরে ঢাকায় আমি যেহেতু গ্রাম থিয়েটার দিয়ে আমার এক ধরনের নাট্যচর্চার যে জীবনটা, সেই জীবনটার সাথে গ্রাম থিয়েটারের একটা সম্পর্ক আছে। তো একদিন আমার এখানে ঢাকায় ভীষণ থিয়েটার নামে একটা সংগঠন আছে, নাসরিন জাহানের কাছ থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছিল নাটকের। সময় নামক একটা নাটকের দল আছে। সময় তার প্রধান হচ্ছে আখতারুজ্জামান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ছিল। সেই নাটকটা তৈরি করবার চেষ্টা করেছিল প্রায় 3 বছরের রিহার্সালের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত নাটকটা হয়নি। এই 3টা বছর আমরা এই নাটকের রিহার্সাল করতে গিয়ে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে রিহার্সালের জায়গা টোকায় টোকায় সংগ্রহ করতে হয়, রাজধানী স্কুল, সেগুনবাগিচা স্কুল, বোবা স্কুল, যেখানে যেখানে আমরা পেতাম, পারতাম, আমাদের সামর্থ্য অনুযায়ী আক্তার ভাই চেষ্টা করেছে। সেই নাটকটা ছিল অসাধারণ একটা নাটক, ক্লাসিক ধর্মী একটা নাটক। এই নাটকটা মঞ্চে যদি আসতে পারত, ভীষণ থিয়েটার যদি আনতে পারত, তাহলে ঢাকার মঞ্চের যে নাটকগুলি আমরা দেখেছি, সেই নাটকগুলির মধ্যে এই নাসরিন জাহানের এই নাটকটি অন্যতম একটা নাটক, মাইলস্টোন নাটক হতে পারত। আমি তাকে আজকে আমার এই মনের না জানানো কথাগুলো বলে দিলাম। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন এবং লিখুন। আমি জানতাম না। আমার কথা ছিল আমি শ্রোতা মণ্ডলীর সাথে বসে আমি নাসরিনের গুণগান শুনবো, কিন্তু আমি আসার আগ মুহূর্তে শুনলাম যে আমাকে কিছু বলতে হবে। আমি অনেক অপ্রস্তুত হলাম, নার্ভাস হলাম, কিন্তু এখানে এসে এত কথা শুনে এখন একটু সাহস পাচ্ছে। তো আমি প্রথমেই বলবো, নাসরিন হচ্ছে অতি মানবী, আমি সেই পর্যায়ে তাকে ফেলি। আর নাহিদা হচ্ছে দশভুজা। তো আমি আর বেশি ব্যাখ্যার মধ্যে যাই না, সবাই বুঝে ফেলবেন। নাসরিনকে আমি আসলে এই কয়েক বছর ধরে তাকে আমি মানে ফেসবুকের মাধ্যমে প্রতিদিনই আমি তাকে আমি পাঠ করি এবং সমৃদ্ধ হই এবং আশ্চর্য হই, বিস্মিত হই, কি করে একটা মানুষ এত প্রতিভা রাখে, এত প্রাণ শক্তি রাখে। নাসরিন যখন কুরুক্কু লিখেছে আমরা তখন ধারাবাহিকভাবে পড়েছি, এবং এখন আমি আবার নতুন করে পড়া শুরু করেছি। তা আমি নিনার হাত ধরেই চলছিলাম, এখন নিনার হাত ছাড়িনি। এই সময় আমি শুনলাম যে আমাকেও কিছু বলতে হবে। তো আমি এই যে বিচূর্ণ ছায়াটা হাতের কাছে পেলাম,
বিচূর্ণ ছায়াটা আমি নিয়ে এসেছি। তো এখানে যেহেতু বলা হয়েছে নাসরিন এর গল্পের দিকটা অনেকে হয়তো অতটা আলোচনায় করেন না, তবে নাসরিনের গল্প অসাধারণ। উপন্যাস তো বটেই, কিন্তু অসাধারণ গল্প। এটা দ্বিতীয় বই, প্রথম ছিল স্থবির যৌবন, এটা দ্বিতীয় বই। এই যে তখন তার বয়স কিন্তু 40, 40, হ্যাঁ, এই যে মানুষের মনের মধ্যে ঢুকে মনস্তত্ত্ব নিয়ে, হ্যাঁ এই যে মানুষের মনের ভিতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে তাকে বের করা এবং 10 জনের সামনে তুলে ধরা একটা মহান কাজ। এই শিল্প সবার দ্বারা সম্ভব না। আমি প্রস্তুত ছিলাম না, তারপরে আমি বলছি এই পুরুষ গল্পটা অসাধারণ একটা গল্প। এই গল্পের শেলি এবং তার ভাই বুলু তো অটিস্টিক একটা ছেলে, কিন্তু শেষ পর্যন্ত দেখালো যে সে একজন পুরুষ। সেটা সে প্রমাণ করলো। সেটা নাসরিন কিভাবে প্রমাণ করলো একটু পড়ি সামান্য। বুলু কিন্তু ভালো করে হাঁটতেও পারে না, তার পায়ে একটা ঘা হয়েছে। বুলু পা ছেঁচড়ে নিজের জায়গায় ফিরে এলো। পায়ের ন্যাকড়া এক টানে খুলে ফেলল সে। জায়গাটা ফুলে হলুদ হয়ে আছে। যন্ত্রণা হচ্ছে পায়ের চেয়ে বেশি মাথায়। আকাশ যাচ্ছে, রোদে ভরা আকাশ কালো মেঘে ছেয়ে যাচ্ছে। বুলুর চোখ পায়ে। আমি কি একটা কুত্তা? বলতে চাইল, কিন্তু এর কথার কোনো প্রভাব নেই কোথাও। বুলু চেপে ধরলো হলুদ ফোলা জায়গাটা, পুঁজ বেরোচ্ছে, অন্ধকার লাগছে চারদিক। প্রচন্ড ব্যথায় ঝাঁকুনি দিয়ে উঠলো শরীর। চিৎকার করে বুলু বলল, আম্মা। তো আম্মার কথা অনেক আছে। শেষে যে সে পুরুষ সেটা সে প্রমাণ করছে। একটুখানি পড়ি। বুলু নিজেকে টেনে গড়িয়ে গড়িয়ে বারান্দায় আসে। বুলু অনেকটা সময় কেটে গেছে। আকাশটা মেঘে ঢাকা। ডালিম গাছটার অস্তিত্ব সেই অন্ধকারে মিশে গেছে। তরুণী বেরিয়ে এসেছে। বুলুর হাতে পশুর শক্তি। তরুণীর পা দুটো ধরে নিচে ফেলে দিল। একটা চিৎকার। বুলুর মাথায় রক্ত, শরীরে আগুন। ধস্তাধস্তির শব্দে ঘুম ভেঙে যায় ঘরের মানুষগুলোর। বুলু সমস্ত রক্ত, সম্পর্ক অসম্পর্কের ঊর্ধ্বে চলে গেছে। তীব্রভাবে বোঝাতে চাইল সে একজন মানুষ, একজন পুরুষ। এই গল্পটা পুরোটা না পড়লে হয়তো বোঝা যাবে না। তা আমি যেহেতু প্রস্তুত ছিলাম না, যেন আমি অল্প অল্প পড়লাম। আর এই অভ্যাস গল্পটা আমার অসম্ভব ভালো লাগে। এই যে গফুর সাহেবের অভ্যাস, এটা অনেকে জানেন, কিছুদিন আগে ফেসবুকে ছিল। গফুর সাহেবের যে রুগ্ন স্ত্রী, গফুর সাহেব নিজে একটু টিপটপ ধরনের মানুষ, কিন্তু রুগ্ন স্ত্রী সারাক্ষণ কোকানি শুনতে হয় 12 মাসের গীতের মতো। তো উনি এটা একটু এক পর্যায়ে ওনার এটা একটু অসহ্য হয়ে উঠলো। শেষে তিনি কি করলেন, আর একটা দ্বিতীয় বিয়ে করলেন। এই মহিলা অসম্ভব পরিপাটি, অসম্ভব মানে ঠিক উল্টো আর কি। তো এক পর্যায়ে গফুর সাহেব দেখলেন যে না, হচ্ছে না। মানে গফুর সাহেব খেতে খাবারের কাঁটাটা হয়তো সামনে ফেলে রাখে, বোন প্লেটের, অত তোয়াক্কা করেন না। তবে সেই মহিলা তখন আপত্তি করে, তুমি এটা কি করছেন। তারপরে ময়লা কাপড়টা হয়তো জায়গা মতো না রেখে অন্য জায়গায় ফেলে রাখে, তখনও আপত্তি করছে। এইরকম নানান শব্দ, নানান বিষয়, মানে একজন পুরুষকে এত সুন্দরভাবে আঁকা সহজ কথা নয়। শেষ পর্যন্ত এই গফুর সাহেব সেই পুরানো রাবেয়ার কাছে ফিরে গেল। সেই টিনের দরজায় টোকা দিয়ে বলল, রাবেয়া, রাবেয়া। এই যে এত সুন্দর করে লেখা, এটা পুরুষদের অন্তরাত্মা। মানে মহিলারা নাকি কিছুই পারে না, মহিলাদের লেখা নাকি ঠিক জীবন ধর্মী হয় না, অনেক রকম কথা শুনে। নাসরিন সব কিছু ভেঙে হিমালয়ের শীর্ষে উঠে গেছে। আমি আর বেশি কিছু বলবো না, সবাই ক্লান্ত। তো আমি মনে করি যে জলধি যে এই যে আয়োজনটা করলো, এটা একটা অভিনব এবং অসাধারণ একটা আয়োজন। এবং নাসরিনের মতো লেখকদের জন্যই এটা দরকার, তাদের জন্য দরকার। এবং নাসরিন, আরেকটা বিষয় একটু বলি, নাসরিন যে শুধু লেখক তাই নয়, তিনি একজন প্রকৃতির প্রেমিক, মানে মহাপ্রেমিক।
তিনি অযোধ্যা পাহাড়ে বসে জ্যোৎস্না অবলোকন করেন। এ কথা আমি ভুলবো না, আমার মাথার মধ্যে গেঁথে গেছে কথাটা। তারপরে সারাক্ষণই উনি প্রকৃতির কাছে যেতে চান। উনি দুই হাতে সমস্ত চড়াই উতরাই ফেলে ওনার কবির স্বামীর সাথে করে বেরিয়ে যান। তো এগুলো সবাই লেখকরা কিন্তু সবাই প্রকৃতি প্রেমিক হয় না। অনেক লেখককে দেখেছি রঙ্গনফুল কোনটা, গন্ধরাজ কোনটা, বা এই কি জানি রজনীগন্ধা কোনটা এলোমেলো করে ফেলে। নাসরিন কিন্তু আমি বলবো অতিমানবী। আর কিছু বলতে চাই না, সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন। তো ঘুরে আমি কারণ বাজার মেট্রো রেল, আমি থাকি উত্তরায়, একদম ঢাকার বাইরে। তো ভাবি মেট্রো রেল চলে আমি ট্রেনে উঠবো, এমন সময় ফোন গেছে। তারপর আবার ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে আমি করছি। সিনিয়র সিটিজেনের পক্ষে একটু কষ্টে হয়, যাই হোক, তবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে বলে আমি এসেছি। তো নাসরিন জাহানের লেখা আমি খুব ডিটেইল এভাবে পড়িনি কখনই, কারণ আমি দেখলাম যে তার যত গল্পগুলো বিশেষ করে সবই ওই 80 দশকে লেখা। পুরো 80 দশকের অধিকাংশ সময় আমি বাইরে ছিলাম, ফলে দেশের সাহিত্যের সঙ্গে সম্পর্ক কম ছিল। ওখান থেকে মাঝে মাঝে দু একটা লেখা পাঠাতাম, যেমন পেয়ারা সুভাষের কথা বললো, ফ্র্যাগ্রেন্স অফ মার্কেসের লেখা, মার্কেসের একটা ইন্টারভিউ, সেটা আমি আমেরিকা থেকে পাঠিয়েছিলাম এখানে, উত্তরাধিকার পত্রিকায় ছাপা হয়েছে। সেটার যে রেসপন্স আমি পেয়েছি এখানে তরুণ লেখকরা খুব পছন্দ করেছে লেখাটা, কারণ তারা মার্কেস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। ওই সব ম্যাজিক্যাল রিয়েলিজমের কথা বলছে, ম্যাজিক্যাল রিয়েলিজমের ব্যাপারটা মার্কেস ওখানে খুব সুন্দর করে তার ইন্টারভিউ বলেছেন যে ম্যাজিক্যাল রিয়েলিজমটা ক্যারিবিয়ান অঞ্চলে একেবারে মানে ওদের রক্তের মধ্যে আছে। সুতরাং ম্যাজিক্যাল রিয়েলিজমকে ওরা আলাদা করে কিছু সেভাবে দেখে না। যেমন একজন কালো মহিলা সে দুপুরবেলায় রোদে সাদা একটা চাদর শুকাতে দিচ্ছে, এত বাতাস হচ্ছে যে চাদরটা বারবার উড়ে উড়ে যাচ্ছে, মহিলা সেটা টেনে ধরে রাখছে। এই যে একটা দৃশ্য মার্কেস তার ওই জানলা দিয়ে দেখলেন, তখনই তার মনে হলো যে এইভাবে তো একজন লোককে আমি স্বর্গে পাঠাতে পারি। সেই তার যে একটা চরিত্র মারা গেল, তার আত্মাকে সে ওইভাবে স্বর্গে পাঠিয়ে দিল, ওই ইমেজটা মাথায় রেখে। তো এইভাবে যে প্র্যাকটিক্যাল যেসব জায়গা থেকে তিনি ম্যাজিক্যাল রিয়েলিজমের যে ধারণাটা পেয়েছিলেন, কিংবা তিনি বলছেন যে এটা কোনো ব্যাপারই না। আমাদের এখানে ক্যারিবিয়ান একটা ট্যাক্সি ড্রাইভারকে বললেও সে বলে এসব তো নর্মাল ব্যাপার, এটা এর মধ্যে আশ্চর্যের কি আছে। তো সেই আমাদের কাছে হয়তো আশ্চর্য মনে হয় কিছুটা, কিন্তু আমাদের এখানে অনেকেই প্র্যাকটিস করেছেন এটা। আমি নাসরিন জাহানের উরুকুটা পড়েছি আগে, কয়েকটি গল্প পড়লাম, তার মধ্যে কিছু কিছু ম্যাজিক্যাল রিয়েলিজমের চেষ্টা আছে, ধাঁচ আছে। তো তার লেখা পড়ে আমার যেটা মনে হয়েছে, একজন পাওয়ারফুল রাইটার, যথেষ্ট পাওয়ারফুল রাইটার। এবং এখানে আমার তো মনে হয় না তার আগে এত ডিটেইল লেখা। বিশেষ করে আমি আলাদা করে মহিলাদের কথা বলতে চাচ্ছি না, মেয়েদের মধ্যে তো মানে অপূর্ব, এটা আমি জোরে সোরে বলতে চাই। এবং তার যে দৃষ্টিভঙ্গি কিছুটা বোধহয় একটু সমাজের যে এটাও খাটা আছে, নোংরা জিনিসপত্র, সেদিকে একটু বোধহয় একটু দৃষ্টিতে বেশি, সেসব অকপটে তিনি প্রচার করেন। হ্যাঁ, যেটা মার্কেসের একটা লেখা আছে দি নভেলিস্ট নামে, মার্কেস না সরি W.H. অডেনের দ্য নভেলিস্ট বলে একটা সনেট আছে। সেই সনেটে অডেন বলছেন কবি এবং ঔপন্যাসিকের মধ্যে পার্থক্যটা কি। নাসরিন এখন কবিতা লিখছেন, সেই জন্য পার্থক্যটা অডেন সেটা অবশ্য অনেক আগে বলেছেন, 1938 সালে থেকে। তো সেই কবিতা উনি বলছেন যে কবিরা আসে প্রতিভায় আবৃত হয়ে, একদম এনগেজড ইন ট্যালেন্ট লাইক ইউনিফর্ম। তাদের প্রতিভা একেবারে কাপড়ের মতো তারা পড়ে আসেন, জন্মায়। তারপরে বলছে দে ক্যান ড্যাশ ফরওয়ার্ড লাইক বুজার্স, তারা হঠাৎ করে মানে বুজার্স মানে হচ্ছে ঘোষ হওয়ার, অশ্বারোহীদের মতো ধেয়ে যেতে পারে, মানে চমক লাগাতে পারে, অনেকটা আমাদের নজরুল ইসলামের মতো। কিন্তু একথা বলছেন বাট হি মানে হচ্ছে নভেলিস্ট, হি মাস্ট মানে যা বলতে যাচ্ছেন, হি মাস্ট সবকিছু পেইন
যত পেইন আছে সেসবকে নিজের মধ্যে আত্মস্থ করে তারপরে সেটাকে প্রকাশ করছেন। হ্যাঁ, এবং নভেলিস্টের সেজন্য হি মাস্ট বিকাম ফিলথি অ্যামাং দ্য ফিলথি। ফিলথি মানে নোংরা, হ্যাঁ, ছোটদের মধ্যে সে ছোট, আবার তার মধ্যে ইলাস্টিসিটি অফ ক্যারেক্টার, তার যে নভেলিস্টের যে ইলাস্টিসিটি অফ ক্যারেক্টার সেটা থাকতে হবে। সেখানে বলছেন সেখানে কবিদের একটু বোধহয় খাটো করছেন, কবিদের চেয়ে নভেলিস্ট একটু উন্নত মানের জায়গা দিচ্ছেন। সেই কবিতাটা আমার খুব ফেভারিট কবিতা ছিল, এবং সেটা নাসরিনের এই কবিতার রাজ্যে প্রবেশ আগে নিশ্চয়ই লিখেছে, কিন্তু নতুনভাবে যে নতুন একটা জনরার দিকে তিনি হাত বাড়িয়েছেন, আমি মনে করি সেখানে তিনি সাফল্য অর্জন করবেন। কারণ তার মধ্যে বেসিক একটা যে ঔপন্যাসিকের যে একটা মানে দেশে ঔপন্যাসিক একেবারে জীবন দর্শককে দেখার চোখ আছে, তার জীবন দেখার যে চোখটা, যে খুঁটিনাটি জিনিস এবং এইগুলিকে তার ভাষার তার দখল এবং ভাষাকে দুমড়িয়ে মুচড়িয়ে যেভাবে তিনি ব্যবহার করেন তাতে অপার সম্ভাবনা তো দেখিয়েছেনই। এবং কবি হিসেবে জানি না কিরকম করবেন, কিন্তু করতে পারেন, কারণ কবি না হলে একজন লোক কিছুই করতে পারে না। ঔপন্যাসিক হলে তার ভেতরে একটা কবি সত্তা থাকতে হয়। কবিতাকে আমি বলি যে এটা হচ্ছে মাদার আর্ট, যেমন অ্যারিথমেটিক, ম্যাথমেটিক্স কিংবা ফিজিক্স এসব হচ্ছে মাদার সায়েন্স, সেরকম কবিতা হচ্ছে মাদার আর্ট। যে কেউ যে কোনো জন্মতে লিখুন তাকে মধ্যে একটা কবি সত্তা থাকতে হয়। এমনকি একজন সায়েন্টিস্টেরও কবি সত্তা থাকতে হয়। যেমন আইনস্টাইন কিন্তু বেহালা নিয়ে ঘটতেন, হ্যাঁ, বেহালা বাজাতেন, তার মধ্যে একটা কবি সত্তা ছিল। হ্যাঁ, যে কোনো বড় কাজ করতে গেলে আপনাকে কল্পনা প্রবণ হতে হবে, মানে ইমাজিনেটিভ হতে হবে এবং খুব কবি সত্তা একটা থাকতে হবে। সেই কবি সত্তা নাসরিনের মধ্যে নিশ্চয়ই আগে থেকেই ছিল বলে এত ভালো ভালো গল্প লিখতে পেরেছেন এবং এত উপন্যাস তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছেন। উড়ুকুটা সবচেয়ে বেশি নাম হয়েছে এবং সেটা ট্রান্সলেশন হয়েছে দেখলাম, এবং আমি জানি না ট্রান্সলেশনের রিসেপশনটা কি। পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশ করেছিল, পেঙ্গুইন ইন্ডিয়ার প্রকাশনায়, তার মানে সেটা গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও গেছে, এবং ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে যাওয়া মানে হচ্ছে আপনার অনেক বেড়ে গেল, পরিধি বেড়ে গেল। আমি জানি না সেটা রিসেপশনটা কেমন। আমার বড় ভাই আখতারুজ্জামান ইলিয়াসেরও কোয়াবনাটা রূপা পেঙ্গুইন করেছে, সেটাও আমি জানি না ওদের ওখানে অন্য মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এটার রিসেপশন কীরকম, সেটা আমাদের এখনো জানা নেই। ওটা কোনো রিভিউ হয়েছে কি? যদি রিভিউ হয়ে থাকে কোনো ভালো পত্রিকায়, যেমন নিউ ইয়র্কার কিংবা নিউ ইয়র্ক টাইমস, এসব জায়গায় যদি রিভিউ হয় কোনো ভালো রিভিউয়ারকে দ্বারা করেন, তাহলে কিন্তু আপনার বই একদম মানে মুহূর্তে উঠে যাবে। রিভিউর উপরে ভীষণ নির্ভর করে রিভিউ, এবং ট্রান্সলেশনটা ভালো হতে হবে এবং একজন ভালো রিভিউয়ার সেটা নিয়ে রিভিউ করবেন, কোনো নাম করা কোনো পত্রিকা, তাহলেই আপনার বইয়ের আপনি মানে ইন্টারন্যাশনাল একটা নাম আপনার হতে পারে। মার্কেস যে এত নাম করে, মার্কেস স্প্যানিশে লেখেন, তার লিখতেন তিনি, তার স্প্যানিশও বেরোচ্ছে সঙ্গে সঙ্গে প্রায় একই সঙ্গে ইংলিশও বেরিয়ে যাচ্ছে। ফলে আমেরিকা, ইংল্যান্ডে তার লেখা সবচেয়ে বেশি মুহূর্তে পড়া হতো এবং সেই জন্যই তিনি এত নাম করেছিলেন। ওই র্যাঙ্কের প্রতিভা আমাদের এখানে যে নেই তা না, আমাদের সাহিত্য আছেন, তাদের যেহেতু বাংলা ভাষা এখনো বাংলা ভাষাকে একটা ডায়ালেক্ট হিসেবে দেখে বিদেশে, হ্যাঁ, যদিও আমাদের পজিশন 5 কিংবা 7, বড় ভাষা হিসেবে প্রায় 35 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এই বাংলা ভাষার যে শক্তি, সেই শক্তিটা আমি ফিল করি, আমি যেহেতু ট্রান্সলেশনও করি, কিন্তু আবার একই সঙ্গে ফিল করি যে ইংরেজি ভাষা কিন্তু অনেক বেশি মানে শক্তিশালী, এই অর্থে যে সিনোনিম পাওয়া যায় প্রচুর। একটা শব্দের যথা শব্দ যেটাকে বলে সমার্থ শব্দ, সেটা ইংলিশে যত পাবেন বাংলায় পাওয়া যায় না। বাংলা একটা শব্দ খুঁজতে গেলে শুধু সেটা এক্সপ্লেইন করে দেয়, কোনো ইংরেজি
অর্থ সেটাকে ব্যাখ্যা করে দিচ্ছে, কিন্তু তার যে প্রতিশব্দ একটা সেটা নেই, হ্যাঁ, কিংবা থাকলেও অতিশয় প্রাচীন, অব্যবহৃত। তো এই জন্য মুশকিল হচ্ছে বাংলা সাহিত্যের যে ট্রান্সলেটেড সেভাবে যদি হতে পারত ইংলিশে, তাহলে হয়তো বিদেশে আমাদের একমাত্র দেখেন রবীন্দ্রনাথের পরে আর কোনো ইন্টারন্যাশনাল লেখক নেই আমাদের। রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি নিজে ট্রান্সলেট করে WBS-কে দিয়ে কারেক্টেড করে নিয়ে তিনি করেছিলেন, তখন যেটা আলোড়ন তুলেছিল। এরপরে একজনও লেখক নেই বাংলা সাহিত্যে যার লেখা এরকম আলোড়ন তৈরি করেছে কিংবা অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে, এরকম আপনি দেখাতে পারবেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অথচ বাংলা সাহিত্য খুবই রিচ, মানে আন্তর্জাতিক মানের লেখক এখানে আছেন, বেশ কয়েকজন আছেন, হ্যাঁ, বাংলা সাহিত্যে, কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই বাইরের জগতে। যাই হোক, নাসরিন লিখছেন, তার লেখা পড়ে আমার কাছে একজন শক্তিশালী রাইটার বলে মনে হয়েছে, এবং আমি আশা করি তিনি আরো লিখবেন। তিনি এমনিতেই যথেষ্ট প্রলিফিক রাইটার, অনেক লিখেছেন, এবং তার শেষ লেখাটি হবে শ্রেষ্ঠ লেখা, মাস্টারপিসটা হয়তো এখনো লেখা হয়নি, সেই উনি লেখা চালিয়ে যাবেন। এখনো তার সৃজনশীলতার বয়স দৃষ্টি পেরিয়ে যাননি, এখনো আছেন, এবং আমি বিশ্বাস করি যে তার শ্রেষ্ঠ লেখাটি আমরা পাব, কবিতা হোক কিংবা উপন্যাস হোক। উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে পার্থক্য আছে। ছোট গল্প লেখা খুব সহজ না, মনে করবেন না যে ছোট গল্পগুলো 10-12 পৃষ্ঠার মধ্যে লেখা হয় যায় বলেই এটা সহজ। এটা খুব মোটেও ঠিক কথা নেই। ছোট প্রাণ, ছোট কথা, এটা শেষ, এটার কোনো এক নিয়ে নেই। ছোট ছোট দুঃখ, ব্যথা, নিতান্তই সহজ সরল, ওটা চলে না। এখনকার দিনে ছোট গল্প লিখতে গেলে অনেক কিছু তার মধ্যে আনতে হয়, অনেক কিছু একদম কনসেন্ট্রেট করে নিয়ে আসতে হয়। সেই জিনিসটা নাসরিন করেন। নাসরিনের সেই ভাষায় সেই দখলটা আছে, এবং আমি আশা করি ছোট গল্প কেন, উপন্যাসও তিনি ভালো করবেন যদি তার শ্রেষ্ঠ উপন্যাসটি গুরুত্বপূর্ণ চেয়ে অনেক বেটার উপন্যাস তিনি লেখার যোগ্যতা রাখেন বলে আমি মনে করি। তো তার আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আমার পরিষ্কার কোনো ধারণা ছিল না, ফলে নিচে কোনো আমি ইয়েও দেখিনি, বোর্ডে কিছু লেখালেখিও দেখিনি, সেই জন্য আমি প্রস্তুতি আসতে পারিনি কি বলবো। আমার ধারণা ছিল যে নাসরিনকে বোধ হয় দেওয়া হচ্ছে, সংবর্ধনা দেওয়া হচ্ছে, মাঝে তো ওরকম দেওয়া হয়। তো সেই জন্য আমি ভেবে এসেছি যে তাকে আমি শুভেচ্ছা জানাবো, আমার আন্তরিক ভালোবাসা জানাবো। আচ্ছা, আসলে যেটা হয়, আমি আজকে যেটা দেখলাম বা শুরুটা সব কিছুরই একটা ইয়ে আছে। যেমন ধরো শুরু ক্লাসিক্যাল মিউজিক শুরু হয় দ্রুত, ধীরে ধীরে, অথবা এরকম ধীরে ধীরে শুরু হয়ে বাড়তে থাকে। আলোচনা যত গভীরে চলে যায়, আমরা যখন শুরুতে খুব মজা করছিলাম আলোচনা, তবে ধীরে 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 কথাগুলো আস্তে আস্তে মনে হলো ফুর্তিটা কি চলে গেলো, অথচ গভীরতাটা অত খুব দরকার। শুধু ফুর্তি ক্ষণস্থায়ী খুব। আমার যেটা হলো কি, আমার বয়স যখন 50 হলো, আমি ভাবতাম যে আমার যখন 50 হলো আমাকে নিশ্চয়ই সবাই ধরে বেঁধে বলবে তোমাকে নিয়ে অনুষ্ঠান করি, তখন জোর করে না করবো, কারণ আমি মঞ্চে বসে থাকবো আর প্রশংসা শুনবো। এটার মতো মানে অস্বস্তিকর কিচ্ছু নেই। এটা কীভাবে সহ্য করে মানুষ মঞ্চে বসে। তো এটা 50-60 এগুলো কিছু হয়নি। আমরা ঘরে আড্ডা হয়েছি 4-5 জন মিলে এইভাবে। কিন্তু এই অনুষ্ঠানটা যখন হলো, ও যখন বললো আমি রিভিউয়ের উপর আলোচনা করছি, তখন আমি এই যে সারা জীবন আমি একটা কথাই বলি, হাত ধরে থাকো আশাবাদ। আমি খুবই আশাবাদী মানুষ, কিন্তু গত 1-2 বছরে আমার মনে হচ্ছিল যে আস্তে আস্তে চারপাশে বাতিগুলো, আমার এটা উপন্যাসের নাম, যখন চারপাশে বাতিগুলো নিভে আসছে, এইরকম সিরিয়াসলি আমি খুব হতাশ। একদিকে হতাশ হলাম, আর একদিকে আমার 2টো কিডনি, একটা কিডনির আর একটা ক্যান্সার একবারে, আমি জানতামই না, ঠাস করে ধরা পড়লো। তো ধরা পড়ার পর আমার যেটা হলো যে আমি ফিল করছি না যে এটা আমার অসুখ। যেমন আমার আনন্দ এত ক্ষণস্থায়ী,
মানে আমি বাংলা একাডেমির মঞ্চে যখন এককভাবে পুরস্কার নিচ্ছি সমস্ত সাহিত্যে, আনিসুজ্জামান পুরস্কার দিলে আমি খুবই উত্তেজিত, জ্বর জ্বর লাগছে। যখনই আমি নেমে যাচ্ছি তখনই মনে হচ্ছে এটা আমি না, অন্য কেউ যখন খুবই প্রশংসা করতে থাকে, আমি আপনার লেখার ভক্ত, দেখা গেল আমি লেখা নিয়ে আমি সাংঘাতিক হতাশ, তখন তাদের কথা শুনে আমার তো উজ্জীবিত হওয়ার কথা। তখনই মানে এটা আমাকে বলছে না, এটা অন্য কেউ শুনছে, আমি তো বেচারি কিছুই করতে পারলাম না। এই দুটার দহনে আমি একটা কথা দিই, এর আগে যে কথাগুলো হলো যে আমার জীবনে দাম্পত্য জীবনটা আমার আশরাফকে বলেছি, আমার হাজব্যান্ড আশরাফকে বলেছিলাম বিয়ের আগে যে আমি খালি শুধু লেখালেখি করবো। কিন্তু আমাদের বাসায় যেহেতু কথাটা উঠেছিল, আপনি শুনেন নাই, কথাটা উঠেছিল যে নাসরিন বিয়ের আগে থেকে নিয়ে নিয়েছে আশরাফের কাছে যে আমি লেখি আর ছাড়া আর কিচ্ছু করবো না। কিন্তু যেটা হয়েছে মানে হয়তো দুজন মানুষের তো দুরকম বোধ, আশরাফ একরকম করে বললো, আমি বলছি এটা যেমন আমার বিয়ের পরে আমি বলেছি যে আমি পড়াশোনা করবো না, আমি আর পড়া ভালো লাগে না আমার। আমি একবার ম্যাট্রিক পরীক্ষা থেকে আমার মরে যাওয়ার দশা, মানে ঘুম হয় নাই। আমি বললাম যে অনেক লেখক আছে, প্লিজ একাডেমিক বই পড়ে নাই, আমি করবো না। কিন্তু তার আগে আমার যেটা হয়েছে দৈনিক, এটা সব প্রচুর পত্রিকাতে ইন্টারভিউ গেছে। এটা এই যে গল্পটার কথা বললো না পুরুষ, ওইটা আমি স্কুলে থাকতে লিখছিলাম ক্লাস 10-এ। ওইটা আর যেগুলো প্রথম গল্পে বয়ে গেছে ইয়েতে 84 সালে বই বেরোলো, তখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেলাম যে ঠিক আছে। তখন তার আগে আমি ক্লাস 10-এ থাকতে আমি দৈনিক বাংলায় লেখা পাঠালাম, কারণ বাংলাদেশের সব প্রথম শ্রেণীর লেখক যারা 60 দশকে বা 70-এ, তাদের লেখা দৈনিক বাংলায় ছাপা হতো অনেকে, তারা সাংঘাতিক বড় লেখক হয়ে যেতেন। মানে হাবিব হাসান, কবি হাসান হাবিব সাহিত্য সম্পাদক ছিলেন। আমি পাঠালাম, পাঠিয়ে ছাপা হলো। এবারে আমার মানসিক শরীরে ধুলস্থ লেগে গেলে যে আমি নাসরিনের লেখা যখন তখন চাঁদের হাট করতাম, আর চাঁদের হাট করতে গিয়ে আমার ছেলেদের সাথে এমন মেয়ে বন্ধুত্ব হয়ে গেল, কে ছেলে কে মেয়ে এগুলো আমার মধ্যে রইল না। আর ওরা এমন হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যখন ওদের সঙ্গে ওরা ধরা যাক 9 জন, আমি একজন, তো আমাকে কথা সাহিত্যিক সেলিম মুর্শেদ আমার সাংঘাতিক আমার জীবনের আচ্ছা না, খুব আরো ভালো লেখা একটা সময় প্রেরণা। সে এখন আমার খুব প্রিয়। সে বলতো নাসরিন হলো কফি হাউসের সুজাতা। তো তখন আমি বললাম কি যে আমি কি বলছিলাম, ও পরে যাই হোক আমি লেখাচাপা হলো, আমি রয়্যালটি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দৈনিক বলে অফিসে গেলাম রয়্যালটি আনতে। তখন উনি বললেন আমাদের সাহিত্য পাতাটা না, বাচ্চাদের পাতাটা পেছনে। আমি শাড়িটা দিয়ে পরে টরে গেছি, তাও হবে ভেবেছেন যে পরে বললো না আমারই লেখা আপনি ছেপেছেন। তখন যখন শুনলেন উনি একদম দাঁড়িয়ে কাঁপতে শুরু করেছে, তুমি স্কুলে থাকতে লেখা পাঠিয়ে, আমাদের দৈনিক মহলে এরকম নিয়মই নেই স্কুলে লেখা চাপা। আমি খুব করে বললাম যে কোনো নোটিশ তো আমি দেখলাম না। তখন উনি বললেন এমন বিয়ে দিয়ে যে কোনো কারণে মেয়েরা কিন্তু স্যাক্রিফাইস করে গেলে সাহিত্যটাকে, এটা কোনোভাবে করো না। তো আশরাফ তখন তুমুল কবিতা লেখে এবং সাংঘাতিক পড়ুয়া আর উদার মন তো আছে, সব মিলিয়ে